নমস্কার। এই ৪৯ বছর ৪ মাস বয়সে আমেরিকাতে বসে, রুরাল আমেরিকাতে বসে পুরানো দিনের গল্প করতে গিয়ে হঠাৎ মনে পড়লো ঘেঁষমাসির গল্প। এই ঘেঁষমাসিটা আসলে খুব সিমিলার গল্প হয়তো অনেকেরই আছে। বাগনান থেকে দুটো ট্রেন স্টেশন দূরে হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে ওই তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। তো ওইখান থেকে ওই যারা গরিব আর কি, তারা ওই কয়লার গুঁড়ো, হ্যাঁ, পুলিশের গুঁতো খেয়ে, গার্ডের তাড়া খেয়ে তাদেরকে পয়সা করে দিয়ে ওরা করতো কি, ওই কয়লার গুঁড়োগুলোকে বস্তায় ভরে, হ্যাঁ, বিনা টিকিটে ট্রেনে এনে সেগুলোকে মাথায় করে নিয়ে ওই বাড়ি বাড়ি বিক্রি করতো। তো এইরকম একজন হচ্ছে ঘেঁষমাসি। আর আমাদের বাড়িতে আমার মা তো অন্যরকম। আমার মা একটু মানে মানে বাড়িতে, আমাদের বাড়িতে একদম ছোটোবেলার কথা বলছি, মানে যখন ওই গ্যাস তখনও আসেনি, বাড়ি বাড়ি গ্যাস তখনও ঠিক হয়নি, তখন প্রত্যেক বাড়িতে দুটো করে উনুন থাকতো। দুটো টাইপের উনুন থাকতো, একটা হচ্ছে কাঠের উনুন আর একটা আঁচের উনুন। কাঠের উনুন মানে তাতে যাতেই কাঠ হয়, সে নারকোল হোক, নারকোল পাতা হোক, তাল পাতা হোক, হ্যাঁ, খিরিস পাতা হোক, বাঁশের কঞ্চি হোক, বাঁশ পাতা হোক, হ্যাঁ, যা মোটামুটি জ্বালানি হয় সেগুলো হচ্ছে কাঠের উনুনে হয়ে যেত। আর একটা হচ্ছে আঁচের উনুন, সেটাতে ওই কোলাঘাটের ঘেঁস আর কি, কোলাঘাটের ঘেঁস, তার সঙ্গে হচ্ছে একটু পুকুরের মানে মজা পুকুরের পাঁক মিশিয়ে গুল তৈরি করে, হ্যাঁ, সেটাকে কয়লার সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করলো। সেটা হচ্ছে কয়লার যা খরচ তার 1/5 আর কি। তো এই ঘেঁসের একটা মার্কেট ছিল আর কি। ঘেঁস মাসি আসতো আমাদের বাড়িতে এলেই হচ্ছে প্রথমে বস্তা রাখবে, মা তাকে প্রথমেই খাবার দেবে ওটা এক্সট্রা। তারপর হচ্ছে আমাদের বাড়িতে একটু তেল টেল নিয়ে চান টান করে একটু শুয়ে টুয়ে আবার একটু বিকেলের দিকে খেয়ে তারপরে যাবে। মানে আমাদের কাছে ট্যাক্সি চড়াটা যতটা, ঘেঁষমাসির কাছে বাসে চড়াটা হচ্ছে ততটাই বিলাসিতা। ওই চরণবাবুর গাড়ি, হেঁটে হেঁটে সব ম্যানেজ করে দেবে ঘেঁষমাসি। তো ওই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই ঘেঁষমাসি আর কি বাড়িতে, আমাদের বাড়িতে যখন ঘেঁষটা দিত, আমাদের মানে সম্মানের সঙ্গে একটু মা সবাইকে আর কি সম্মান, ছোটোবেলা থেকেই আর কি আমরা যেটা শিখেছি আর কি, সবার সঙ্গে মিলেমিশে চলা টলা। তো আমাদের বাড়িতে ঘেঁষমাসি ওই ঘেঁষটা দেবে, দিয়ে একটু বেশিক্ষণ থাকবে, জানে বেশিক্ষণ থাকলে একটু খাবার দাবারও হয়ে যাবে। সেই করতে করতে একটা ছোটোবেলা থেকেই আর কি ঘেঁষমাসি সবাই সবাই চেনে। আমাদের পাড়ার প্রতিবেশী সবাই চেনে ঘেঁষমাসি আসবে, ঘেঁষ পেলে আমাদের বাড়িতে ঠিক দিয়ে যাবে, যাতে ওই। আর বাবা বাবা হচ্ছে হাই স্কুলের মাস্টারমশাই, মা হচ্ছে জাস্ট হাউসওয়াইফ। তো ফলে ওই এখন যেটা আমি করি আর কি, আমি রুরাল আমেরিকাতে বসে, আমার ইগো আছে, বউ রোজগারে খাবো না, তো আমাকে ডলার স্ট্রেচ করতে হয়। তো ডলার মানে নিজে রান্না করা, কোন দোকানে গেলে সস্তায় মাংস পাওয়া যাবে, কোন দোকানে সস্তায় চাল পাওয়া যাবে, ওইগুলো হিসেব করতে হয় আর কি। মানে এই শিক্ষাগুলো হয়তো আমার ছোটোবেলা থেকে ওই মায়ের থ্রু দিয়ে পাওয়া, কারণ মা একটা অদ্ভুত ব্যাপার, মানে সুপার সুপার ওম্যান বলা উচিত আর কি। মানে আমরা 4 ভাই 2 বোন, 6 জন প্লাস বাবার মা ঠাকুমা আমাদের কাছে থাকতেন। বাবা মা 9 জন কী করে ম্যানেজ করতেন, মানে ওই মাই জানেন আর কি। তাতে অ্যাডজাস্টমেন্ট থাকে। এখন যেগুলো নিয়ে আমরা চেঁচামেচি করি আর কি, মানে আমার পরিষ্কার মনে আছে কখন বেশিরভাগ সময় আমাদের বাড়িতে 2 রকমের ভাত হতো। একটা ভাত হবে, সেটা হচ্ছে ঠাকুমা বাবা আর বাড়ি থেকে এলে তার জন্য, হ্যাঁ, একটা চালের ভাত হবে, একটু ফ্যান্সি চাল। আর একটা হচ্ছে একটু মোটা চালের ভাত, যেটা হচ্ছে বাকি সবাই, মানে আমরা তো একদম মানে বিশাল পেট, অনেকটা খাবার চাই, ইনক্লুডিং মাই সেলফ। ছোটোবেলা থেকে আমি এটা খেতে ভালোবাসি আর কি। তো আমি এটা বুঝতাম না, ওই বয়সে বোঝার ক্ষমতা আসেনি, এখনও আসেনি, ইনফ্যাক্ট আছে। মোটা চালের ভাত, মোটা চালের ভাত একটু মানে এই শেষের দিকের ফ্যান আর একটু চড়া করে নুন দিয়ে যে খায়নি, তার জীবনটাই বৃথা। তো ওইটা বাইরে বলবো না, কারণ প্রেস্টিজে লাগবে। বাবা মাস্টারমশাই তখন ওই আটা ছিল আর কি, যেটা অনেক বয়সে এসে আস্তে আস্তে কাটে, ওয়াটস আ বিগ ডিল। কিন্তু ওই বয়সে আর কি, তখন ওইটা কিন্তু দুর্দান্ত লাগতো। তো ওই ঘেঁষমাসির গল্প করতে বলছি আর কি। তো ঘেঁষমাসি হঠাৎ করে, ঘেঁষমাসিদের বাড়িটা হচ্ছে ওই বাগনান থেকে খাদিনান ব্রিজের ধারে, নদীটার নাম সম্ভবত রূপনারায়ণ, রূপনারায়ণ নদীর ধারে ওদের ওই, মানে একদম বাঁধের উল্টো দিকে, কারণ বাঁধের একদিকে তো বন্যা হয় খুব, আর একদিকে ওদের বাড়ি, মানে ভীষণ পুরনো বাড়ি। তা আমাকে ওই বলতো বাবু ছেনা। তো হঠাৎ করে ওদের আমাদের হচ্ছে বড় করে হতো দুর্গা পুজো, আর ঘেঁষমাসিদের অ্যাপারেন্টলি ওরা তো অরিজিনালি তো ওরা জেলে মাছ ধরে, মানে অরিজিনালি আমি ধরলেও আমরা তো লো কাস্টের পাবলিক। মানে আমাদের বংশ ধরলে আমার দাদুর হচ্ছে দুধের বিজনেস ছিল, আমরা গোয়ালা, চলতি কথা বলে গয়ালা। তো 80 বছর না হলে আমাদের বুদ্ধি হয় না, সেই হিসাবে আমাদের বাড়িতে কারোরই বুদ্ধি হওয়ার চেয়ে বেশিরভাগেরই বুদ্ধি হয়নি এখনো পর্যন্ত, মানে অতদিন কেউ সার্কিটে টেকে না, আমারও হবে না। তো 'আম,
গরু ছিল এতগুলোকে সামলাও মাও, কখনো ছোটোবেলার দিকে দুটো গরু ছিল, তারপরে সামলাতে পারেনি। হ্যাঁ মানে গরু, কিন্তু ওই একটা কালচার ছিল আমাদের সময়, কিছু কিন্তু ফেলা যেত না। মানে ওই কাঠের ওই উনুনে রান্না হচ্ছে, আঁচের উনুনে গোল দিয়ে রান্না হচ্ছে, কয়লা দিয়ে রান্না হচ্ছে, কিন্তু তারপরে ওই ছাইগুলোকে আবার জড়ো করে রাখা হতো। যাদের বাড়িতে গরু আছে বা আমাদের যখন গরু ছিল তখন ওই ছাইগুলো কিন্তু নিয়ে যেত বালতি বালতি করে, কারণ ওই গরু তো এ করে ফেলে, মানে গরু হচ্ছে তো মানে গোয়ালটা যেটা পরিষ্কার করার কাজে ছাইটা খুব সুন্দর কাজে লাগে। ছাইটাকে প্রথমে ছড়িয়ে দিয়ে তারপরে সেটা ঝাড় দিলে গোয়ালটা আবার শুকনো শুকনো হয়ে যায় আর কি। তো আমাদের সময় যেটা ছিল আর কি, রিসাইকেল জিনিসটা ইন্ডিয়াতে যেটা এখনও আছে হয়তো, কিছু ফেলা যায় না। এখানে তো গাদা গাদা জিনিস ফেলে, আমেরিকাতে সব ফেলে দেয়। হ্যাঁ সব ফেলে দেয় বিনা পয়সায়, মানে গায়ে লাগে ভীষণ। আমরা যেভাবে বড় হয়েছি আর কি, নষ্ট না করে। তো যাই হোক, তো ঘেসমাসি হঠাৎ করে গঙ্গা পুজোর সময় আমাকে বললে, যাবে খোকাবু, যাবে, আমাদের গঙ্গা পুজো আছে। আর আমি তো এক পায়ে খাড়া, তারাপদ সিনডাম, যেখানে যাই আসি না। হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলো। তো ঘেসমাসির বাড়িতে গিয়ে ওই গঙ্গা পুজোর সময় একবার এক সপ্তাহ ছিলাম। তো মা জানেন যে টিপিক্যালি আমরা যখন যাই আর কি, মানে আমি যখন যাই তখন ওই মা ব্যাগের নিচে দিকে করে আর কি একটু একটু চাল বেঁধে দিত, একটু ডাল বেঁধে দিত, একটু আলু, হ্যাঁ তারপরে একটু বিস্কুটের প্যাকেট, মুড়ি, ওইগুলো সব বেঁধে বেঁধে দিত, জানে তো আমি গিয়ে খাবো, গা দিয়ে খাবো। তো খেসমাসিদের বাড়িটা বেশ মানে মাটির বাড়ি, পুরনো মাটির বাড়ি, ভীষণ গরিব। কিন্তু আমি বুঝতাম আমাকে মাটির বাড়িতে, কিন্তু তার উপরে ওই তক্তপোষের উপরে অনেকটা জায়গা, এই বাবুর বাড়ি, বাবুর ছেলে এসেছে, এবার কোথাকার কে বাবুরে ভাই। তো যাই হোক, তারপরে ঘেঁষমাসি হচ্ছে সব হেঁটে হেঁটে, বাসের কোনো গল্পই নেই, সমস্ত জায়গায় হেঁটে হেঁটে। তারপরে ঘেঁষমাসির সঙ্গে একবার বাজারেও গেলাম একদিন, তো গঙ্গা পুজো দেখতে গেলাম। গঙ্গা পুজো বেশ মজার, সবাই মজা করছে, এরকম বড় কিছু ব্যাপার নেই, যে একটা ছোট্ট জায়গার মেলা যেরকম হয়, মানে অদ্ভুত দৃশ্য। মানে আলুর দম করে বিক্রি করছে, চেনা জানা লোকেরাই আলুর দম কিনছে, আর পাশে ভাইটা বসে আছে, মানে একটু মানে দুজনেই একটু হয়তো বড়, যে বড় ভাই আলুর দম বিক্রি করছে, আর যে ভাঙা আলুগুলোকে ছোট ভাইকে দিচ্ছে, সে বসে বসে ওই কলা পাতাতে হাতে ধরে খাচ্ছে। মানে একটা অদ্ভুত বেশ, মানে আমরা মেলা বলতে যেরকম বুঝি আর কি, চড় করে মেলা, এরকম বড় কিছু নয়, কিন্তু তার মাঝেই চলছে এদিক ওদিক টুকটাক। তারপরে তো বাইরের লোক এসে যেরকম ইনফ্লেটেড করে জিনিস বিক্রি করে, সেগুলো থাকে। কিন্তু এই একটা ওদের নিজেদের একটা গঙ্গা পুজো উপলক্ষে নিজেদের মেলার যেটা থাকে, সেটা কিন্তু ছিল, আন্তরিকতা আছে, সবাই সবাইকে চেনে মোটামুটি। আর আমি তাদের মাঝে দেখেই বুঝতে পারছি এখানকার লোক নয় আর কি। যেমন হয় আর কি, মানে আমেরিকাতে আমরা ডার্ক স্কিন কালার, আমরা এই করি আর কি, অনুভব করি, সেরকম আর কি। মানে যে কোনো জায়গাতে এটা চলে গেলে একটা মিসফিটের ব্যাপার থাকে, সেটাই আমি বলি আর কি। যে আমাকে যখন জিজ্ঞেস করে যে আমেরিকা বদনাম, না বদনাম না, এখানে আমরা চিরকাল মিসফিট, মানে নিজের দেশে একটা আলাদা ব্যাপার, সেটা স্বীকার করেই আসতে হয়। মানে চেয়ারে বসে তো চেয়ার তোলা যায় না, চেয়ার তুলতে গেলে চেয়ারে বাইরে আসতে হবে, চেয়ার থেকে নেমে দাঁড়াতে হবে। তো যাই হোক, তো ঘেঁষমারিসির বাড়িতে গিয়ে যেটা সেরা অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে বাজারে যাওয়া। তোরা ওই রথতলায় বাজারে যেত। তো চিরকাল আমি যখন মাছের বাজারে যেতাম আর কি, মানে আমার বাড়ির জন্য বাজার আমি করতাম, ছোটোবেলা থেকে আমি বাজার করি, ওখান থেকে তো পয়সা ছাড়া যায়, মানে একটু মাথাটাও পরিষ্কার হয়ে যায়। দেখুন 2 কেজি আলু কিনতে দিলে, সেখান থেকে যদি আমি 1 কেজি 800 আলু কিনি, কারো বাবার ক্ষমতা নেই সেটা বোঝার, ওই 200 গ্রাম আলুর পয়সাটা আমার পকেটে ঢুকলো। হ্যাঁ, কারণ আমাদের তো হাত খরচ নেই, চাইলে কেউ দেবে না, মানে মাথা কাটিয়ে তখন করতে হবে। বিড়ির খরচ, এদিকের খরচ, সেদিকের খরচ, 2 নম্বরই ব্যাপার স্যাপার এদিক থাকে। তো ওতে হয় কি, হিসেবটাও খুব সুন্দর হয়ে যায়। মানে এখনকার রাজনীতিরা যেটা পুরোটা ঝেড়ে দেয়, সেটা পুরোটা ঝাড়া উচিত নয় আর কি। আমার বাজার করার অভিজ্ঞতা থেকে বলছি, ওরা যদি 10% ঝাড়ে আর 90% কাজ করে, দেশটা বদলে যাবে। হ্যাঁ, মানে 2 কেজি আলুর বদলে 1 কেজি 800 অ্যাটলিস্ট কেনা উচিত। তো যাই হোক, মাছের বাজারে গিয়ে আমি চিরকাল মাছের বাজারে ঢোকার সময় সবসময় দেখতাম আর কি, যে মাছের বাজারে সাইডের দিকে আর কি, যে কিছু লোক আছে তারা কিছু মাছ নিয়ে বসে, মানে সেই মাছগুলো অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আগে বিক্রি করা উচিত ছিল, আর এতটাই বাজে অবস্থা। হঠাৎ করে আবিষ্কার করলাম ঘেঁষমাসির মতো যারা আছে, তারা কিন্তু ওই মাছগুলোই কেনে, টুক করে ওই মাছগুলো কিন্তু বেরিয়ে যায়। আর ছোটোবেলা থেকে আমার ওইটা আছে, যে মানুষ যদি খেতে পারে আমিও পারি, চেষ্টা করতে হবে। যে কারণে এখানে আমেরিকাতে এসে একবার ভুল করে আর কি, আমার চাইনিজ ল্যাবমেটের সঙ্গে চলে গেছিলাম শনিবার দিন সকালে একটা বড় চাইনিজ রেস্টুরেন্ট, জানতাম না যে ওটা অ্যাকচুয়ালি ওরা চাইনিজদের জন্যই নিয়ে রাখে। তো আমাকে তো খুব ভালো করে বলেনি, সেও ভালো করে বলেনি। আমি বলে, ঠিক তুমি যাচ্ছ? আমি যে আমি তো ভালো রেস্টুরেন্ট, আমি জানি। তো সেখানে গিয়ে ওই সাপের স্যুপ টেস্ট হলো।
তারপরে শুয়োরের কান চিড়ে চিড়ে করে ভাজা, দারুণ খেতে কিন্তু অ্যাকচুয়ালি। তারপরে ছোটো ছোটো অক্টোপাস, মানে চোখ খেতে অস্বস্তি লাগে, কিন্তু একবার যদি চোখ বন্ধ করে ভেতরে যায় তো স্বাদটা ভালো। তো আমার ওই অভ্যেসটা আছে আর কি, মানে যে আবার খাবো তা নয়, কিন্তু ঠিক আছে পড়ে। তো ওই মাছগুলোকে মানে ভালো করে কেউ যদি পরিষ্কার করার চেষ্টা করে, আঁশ তোলার চেষ্টা করে, তাহলে মাছও হাওয়া হয়ে যাবে। মানে খুব সন্তর্পণে একটু আর কি, নখ দিয়ে খুঁটে 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 করে হালকা করে আঁশটা তুলে তারপরে ভীষণ কড়া করে ভেজে বেশ ঝাল দিয়ে, তারপরে তাতে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, আর একটা হচ্ছে পান্তা ভাত। ওদের সাদা ভাত মানে গরম ভাত খাওয়ার কোনো গল্পই নেই, এসমাসদের বাড়িতে ছিল না। যা হবে পান্তা ভাত। আমি কারণটাই বুঝি, কারণ চাইনিজরা কেন স্যুপ খায়। মানে আমার সায়েন্স টিচারের মাথা বলছে যে স্যুপ মানে কি, তাদের সব কিছু দিয়ে দেওয়া যায়, প্লাস পরিমাণটাও বেড়ে যায়। চায়না তো দেশ হিসাবে গরিব, ফলে ওদের স্যুপ কালচারটা আছে, যে কারণে ভুড়িওয়ালা চাইনিজ সবার হয় না। মানে ওই সবারই একটা সাইড এফেক্ট আছে, যদি ভালো করে দেখা যায় আর কি, কী হচ্ছে টোটাল ব্যাপারটা, গল্পটা পরিষ্কার আছে। তো ঘেঁস মাসিদের বাড়িতে দেখলাম ওই একটা পান্তা ভাত খাওয়ার একটা চল আছে, মানে পান্তা ভাত পুরো টক পান্তা ভাত, কিন্তু দুর্দান্ত অভিজ্ঞতা। ওই বিষ ঝাল মাছের ঝাল ঝাল তরকারি দিয়ে আর পান্তা ভাত খেলে তারপরে যা ঘুম আর মানে মুড দুটোই আর কি, এখন কেমিস্ট হিসাবে বুঝি আর কি। আমি ভাত খাই আর এখানে তো আরকানসাস যদিও আমেরিকার রাইস ক্যাপিটাল, কিন্তু আমেরিকার চাল খুব খুব জটিল ব্যাপার আর কি খাওয়াটা। তো আমরা ওই চালটা যেটা মানে ইন্ডিয়ান স্টোর যখন কাছাকাছি থাকে তখন ওই বাসমতি চাল, ওরা বলে ফুট হিলস অফ হিমালয়, দেশ থেকে যা চাল আসে সবই তো ফুট হিল অফ হিমালয়ের তলায় তৈরি হচ্ছে। তো ওই বাসমতি চাল, আর একটা হচ্ছে সোনা মসুরি সাউথ ইন্ডিয়ান চাল, ওটা বেশ ভালো, ছোট্ট ছোট্ট কিন্তু বেশ ভালো। কিন্তু দামগুলো খুব বেশি যখন হয়ে যায় তখন ওই বেশিরভাগই খাই হচ্ছে আমরা থাই বা জেসমিন রাইস, থাইল্যান্ড থেকে আসে। তো জানি ওর একটা ঝামেলা আছে আর কি, হেভি মেটালের ঝামেলা আছে, আর্সেনিকের পয়জনিং আছে, মানে রাইস যেভাবে চাষ করে আর কি। কোনোদিন সে গল্প বলবো, অনেক গল্প জীবনে, কেমিস্ট্রি আর জীবনে। তো তবু আমরা ভাত খাই, কিন্তু আমরা গরম ভাত খাই, আমার বাচ্চাগুলো আর কি দিনে একবার করে আমরা ভাত খাই, আমরা চেষ্টা করি ডিনারটা অ্যাটলিস্ট। তো ঘেঁসমাসিদের বাড়িতে যেটা ছিল সেটা হচ্ছে পান্তা ভাতের কালচার, ওই টক টক পান্তা ভাত আর বিষ ঝাল মাছের তরকারি। তো সপ্তাহখানেক ছিলাম, আমাকে তো না তাড়ালে আমি তো আসবো না, তো সপ্তাহখানেক ছিলাম, বেশ মজাতে কেটেছিল। তো আজকে হঠাৎ মনে পড়ে গেল আর কি, মানে ঘেঁসমাসি গঙ্গা পুজো, মানে ওই আদর করে বাবুর ছানা এসেছে, বাবুর ছেলে। তো বাবুর ছেলে এসে বল বাবুর ছেলে রে। তো আশপাশের লোকজন নাকি দেখতে আসবে, মানে আমি চিড়িয়াখানার জন্তু জানো। তো মনে পড়ে গেল হঠাৎ ঘেঁসমাসির গল্প। মানে এখনও জানি না, কোলাঘাট থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রটা আছে জানি, 24 বছর হতে চললো এই দেশে আমেরিকাতে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। তো ওই ঘেঁস নিয়ে এখনও, মানে এখন তো গ্যাস হয়ে গেছে, লাস্ট 20 বছরে তো সব বাড়ি বাড়ি গ্যাস হয়ে গেছে। এখন ওই ঘেঁস নিয়ে যারা জীবিকা নির্বাহ করতো আর কি, জীবন চালাতো, খুব গরিব লোক আর কি, তারা এখন কি করে বা কীভাবে চলে টলে আমি জানি না। তো হঠাৎ মনে পড়ে গেল, আজকে শেয়ার করলাম। যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, আর মাঝে মাঝে আড্ডা মারার মন আসে তখন আড্ডা মারি, মুখে আসে বলি আর কি, বুদ্ধি কম, যেটা দেখি সেটা বলি। যাদের ভালো লাগবে পাশে থাকবেন, আবার আসবো।